প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম চ্যানেলের নিয়মিত আয়োজন তারকা কথনে। আমরা আমাদের আয়োজনে এমন সব ব্যক্তিত্বদেরকে অতিথি হিসেবে নিয়ে আসি যারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে, ক্রীড়াঙ্গনে কিংবা বিভিন্ন অঙ্গনে তারকার মতো দ্যুতি ছড়াচ্ছে, নক্ষত্রের মতো দ্যুতি ছড়াচ্ছে। ঠিক তেমনই তিনজন মানুষ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের সাথে আজকে আছেন ইউনিভার্সিটি অফ চাংখারপুলের এক্সিকিউটিং প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর হাফিজউদ্দিন মুন্না, অভিনেত্রী শাকিরা তামান্না এবং ডিরেক্টর, রাইটার অ্যান্ড প্রডিউসার আকাশ হক। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। ইউনিভার্সিটি অফ চাংখারপুল শব্দটা কিংবা এই টাইটেলটা শুনলে আসলে বোঝা যায় বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন কাহিনী উঠে আসা। তো প্রথমেই চলে যেতে চাই আকাশ হকের কাছে। ইউনিভার্সিটি অফ চাংখারপুল নিয়ে আপনার অভিজ্ঞতা এবং লেখনী নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা চমৎকার জার্নি ছিল আমাদের জন্য। প্রায় 2 বছরের কাছাকাছি আমরা প্রি প্রোডাকশন থেকে এডিটিং কমপ্লিট করা পর্যন্ত। তো এটা আসলে আমাদের রেদার দেন দ্য ডেস্টিনেশন, আমরা মানে জার্নিটাকে অনেক এনজয় করছি। আমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারছি আসলে এই পুরো মোমেন্টটাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আলটিমেটলি আমরা লাকি যে আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা যেহেতু একটা নতুন অ্যাপ্রোচ নিয়ে কাজ করার চেষ্টা করছি। সো আমরা জানতাম না এটা আসলে কিভাবে শেষ হবে অথবা আদৌ কি শেষ হবে কি না, বা এটার মানে স্ট্রাগলগুলো বা ডিফিকাল্টিস লিমিটেশনগুলো কোন কোন জায়গাগুলো আসলে আমরা ডিসকভার করতে হচ্ছিলো রেদার দেন আমরা আগে থেকে জানতাম। সো এই পুরো ব্যাপারগুলো প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আসলে আমরা একটা চমৎকার জার্নি পার করছি গত 2 বছর। বাহ, বেশ চমৎকার। ইউনিভার্সিটি অফ চাংখারপুল আমরা বিভিন্ন নাম দেখি, কিন্তু আমরা কখনো আমাদের দেশের কনটেক্সটে কোনো ফিল্মের এরকম নাম দেখিনি। তো কেন ইউনিভার্সিটি অফ চাংখারপুল? আসলে এই নামটা সিনেমাটার মতোই সিম্বলিক। আমাদের সিনেমার পুরো বক্তব্যটার মধ্যে আমরা সিম্বলিজম এবং মেটাফোরের ইজিলি ইন্টারাকশন করার চেষ্টা করছি। সো নামটাও আসলে আমাদের যদি স্পেসিফিকই বলি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা পুরো বাংলাদেশের পাবলিক, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিগুলো, ওগুলো যে এডুকেশনাল কালচার, তারপরে স্টুডেন্ট পলিটিক্যাল কালচার, সেই সবগুলোকে আসলে এগুলো বাস্তবিক অর্থে যখন আমরা খুব ক্লোজলি দেখি তখন এটা আসলে ব্যক্তিগতভাবে আমার মধ্যে একটা হিউমারাস ফিলিং ক্রিয়েট করে ওভারঅল। সো ওইখান থেকে আসলে আমরা এমন একটা নাম চুজ করার চেষ্টা করছি যে নামটা আসলে আমাদের পুরো এই বক্তব্যটাকে একটা নামে সার্ভ করবে আর কি। সো লাকিলি এই চাংখারপুল নামটার মধ্যে একটা হিডেন হিউমার আছে। ইভেন এটা নিয়ে আমরা যখন কথা বলছি এটার মধ্যে আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাই আখতারুজ্জামান আজাদ ভাই, ওনার সাথে অনেক আলোচনা করার পর অনেকগুলো নামের মধ্যে থেকে আমরা এই নামটা আসলে পছন্দ করে নিই। অনেক অনেক ধন্যবাদ। শাকিরা তামান্না, অভিনেত্রী শাকিরা তামান্না এবং ইউনিভার্সিটি অফ চাংখারপুলের অন্যতম একটি চরিত্র। তো এই যে ইউনিভার্সিটি অফ চাংখারপুলের অভিনেত্রী হয়ে ওঠা এবং থ্রু আউট দ্য জার্নি আপনার আসলে অভিজ্ঞতাটা কি? খুবই সুন্দর, খুবই ডিফারেন্ট একটা প্রজেক্ট ছিল। আমি আমার শ্যুটের দিনের কথা বলতে চাই। এমনিতে আমি যখন বিজ্ঞাপন বা ফটোশ্যুটে কাজ করি তখন দেখা যায় যে প্রোডাকশনের টিমেই মিনিমাম 20 থেকে 30 জন লোক থাকেন, কিন্তু আমার যে সিনটা শ্যুট হয় সিনেমার, ওই দিন আমরা ছিলাম মাত্র 3 জন। আমি ছিলাম, আমার কো আর্টিস্ট ছিলেন আর ডিরেক্টর ছিলেন। সো এটা খুবই মানে আউট অফ দ্য বক্স, গল্পটাও আউট অফ দ্য বক্স, আমাদের প্রোডাকশন, মেকিং অ্যান্ড সব কিছুই। মানে অন্যান্য প্রোডাকশন হাউসের জন্য মেবি এটা নাইটমেয়ার যে সেটে শুধু ডিরেক্টর আছেন, ক্যামেরা আছেন আর আর্টিস্ট আছেন। সো সেই জায়গা থেকে বলবো খুবই দারুণ এবং ইউনিক একটি অভিজ্ঞতা। ধন্যবাদ। হাফিজউদ্দিন মুন্না। এই সিনেমাটা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। আসলে এই সিনেমাটা ধরেন বাংলাদেশের যে আসলে এডুকেশন সিস্টেম, এই সিস্টেমের কথা বলে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বহু বছর ধরে যে কালচারটা দেখে এসেছি এবং সেই কালচারটারই একটা প্যারোডি ভার্সন, যে প্যারোডি ভার্সনের মধ্য দিয়ে আপনার অনেক কঠিন রূঢ় কিছু বাস্তবতা ফুটিয়ে ওঠানোর চেষ্টা করা হয়েছে, আমরা চেষ্টা করেছি। এবং এই সিনেমাটা আজকে বাংলাদেশে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্র রাজনীতির যে একটা অংশ, তারপরে টোটাল এনভায়রনমেন্টের যে একটা অংশ, এবং সেই জায়গাটার সাথে যদি আমরা একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার কম্পেয়ার করি তাহলে মানে আমরা দেখতে পাবো যে আসলে আমরা কোন জায়গাটায় আছি এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম
যারা বিশ্ববিদ্যালয়ে আসলে পড়াশোনার পরে নিজের ক্যারিয়ারটা এবং হচ্ছে নিজেকে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই প্রজন্মটা আসলে কোন পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠছে সেটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে একেবারে দেখিয়ে দেয় যে আসলে আমরা কোথায় যাচ্ছি। এবং এই জায়গাটা আমি মনে করি যে এই সিনেমাটা আসলে একটা দারুণ অ্যাডভোকেসি টুল হয়ে উঠতে পারে আমাদের সমাজের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য। আর এই সিনেমায় কাজ করার অভিজ্ঞতার কথা যদি বলি, আমি এমনিতে টুকটাক এর আগেও একটা ফিচার ফিল্মে কাজ করেছি বা আরও কিছু শর্ট ফিল্ম কাজ করেছি। এই সিনেমাটায় কাজ করার অভিজ্ঞতাটা আরও একেবারে মানে খুবই খুবই রানান গান টাইপ অভিজ্ঞতা আর কি। একেবারে খুব লিমিটেড রিসোর্স তাই। দিয়ে হ্যাঁ আমরা কাজটা করার চেষ্টা এবং করেছি। এই Experimental। ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল নামটার পিছনে একটা মেটাফরিক রিজন ছিল, কিংবা যেন দর্শক আসলে মুভিটা দেখার পর বুঝতে পারে কেন এটার নাম ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল। আমরা ট্রেলারটা দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুলের ট্রেলার। তোর চিন্তা ভাবনা অনেক ভালো, রাজনীতিতে ভালো করবি। বাইক তো ভাই পরিবেশের ক্ষতি করে ভাই, এই জন্য ভাই ঘোড়া চালাইতেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার হলো শুরু, আমার হলো সারা। তুই কি টাকা গুনছস? তুই গুনছস আমার বাড়া। চমৎকার ট্রেলার। প্রথমে চলে যেতে চাই আপনার কাছে, ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল। তো নিশ্চয়ই এটা কোনো না কোনো একটা ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত বেশি ছিল, কিংবা ওভারঅল আমরা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট পলিটিক্স কালচারটা শো করার চেষ্টা করেছি। তো এটা আসলে কোথায় শ্যুট হয়েছে এবং আপনার ইউনিভার্সিটি লাইফের সাথে আপনি কতটা মিল খাওয়াতে পারেন এই মুভিটা? আচ্ছা, এটা আসলে বাস্তবিক অর্থে এটা বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটির সাথে মিল আছে আমরা বলতে পারি, কারণ অলমোস্ট সব কালচারটা সব জায়গায় একই রকম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। সো এখনও খুব মানে বেশি দেরি হয় নাই আমি পাশ করে বের হয়েছি। সো আমার অনেকগুলো ছোটো ভাই এবং ছোটো ভাই বোনরা এখনও রয়ে গেছে ওখানে। সো আমি ইন দ্য মিন টাইম আমি দেশের বাইরে ছিলাম 2 বছরের জন্য মাস্টার্সের কারণে। সো আমি যখন ব্যাক করি তখন আসলে আমার মধ্যে তখন আমি দেখলাম দেয়ার ইজ এ গুড অপরচুনিটি, তো আমরা একটা সিনেমা বানাতে পারি। সো শুটিংয়ের জন্য মূলত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বেছে নেই, যেহেতু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো অলিগলি আমাদের সবারই এখানে টিমে যারা আছে ক্রু মেম্বার, স্পেশালি যা পারফর্মাররা, ওদের মোস্ট অফ দেম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো তাদের জন্য জায়গাটা এটা একটা শুটিং সেট না, এটা রীতিমতো জাস্ট দে লিভ হেয়ার। সেই সবগুলো ডটগুলো আমরা একসাথে আসলে কানেক্ট করে পুরো এক্সিকিউশনটা করার চেষ্টা। সো আমাদের জন্য আসলে আমাদের নিজেদের ইউনিভার্সিটিতে শ্যুট করাটাই সবচেয়ে বেশি এটা লজিক্যাল ছিল। সো আমরা এটাই করি আর কি। কিন্তু আমরা টেকনিক্যালি আমরা এটা ম্যানেজ করার চেষ্টা করি যাতে কোনো এক্সিস্টিং কোনো ইউনিভার্সিটির নাম বা আইডেন্টিফিকেশন আমাদের সিনেমায় না উঠে আসে, রেদার দেন এটা যাতে যে কোনো ইউনিভার্সিটিকে বাংলাদেশের যেন সবগুলো পাবলিক সমানভাবে বিশ্ববিদ্যালয়ের রিপ্রেজেন্ট সিম্বলিক একটা রোল প্লে করে এই এটা মুভিতে। আসলে চাঙ্খারপুল ইউনিভার্সিটি, এটা শ্যুট বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটির কথা যখন বললেন, আমি নিজেও সেখানকার শিক্ষার্থী, আমাদের কিন্তু বিভিন্ন প্রোগ্রাম কিন্তু শ্যুটের সময় পারমিশনের একটা কমপ্লিকেশন থাকে, তো সেটাকে ফেস করতে হয়েছে? এটা আসলে হ্যাঁ, শুটিং করলে পারমিশন নিতে হয় আমি যতটুকু জানতাম, কিন্তু এটা আসলে কমার্শিয়াল এবং হ্যাভি শুটিং সেট আপের ক্ষেত্রে হয়তো বা প্রযোজ্য হতে পারে। যারা ছবি তোলে ক্যাম্পাসে, ধরেন একজন আরেকজনের, তাদের আমার মনে হয় না পারমিশন নিতে হয়। সো আমরা আসলে ছবি তুলছি কিছু, আমাদের পুরো প্রসেসটাই এরকম ছিল। আমরা একটা ক্যামেরা এবং একটা লেন্স ইউজ করি পুরো প্রসেসটার মধ্যে, এবং একটা ব্যাটারি। আমরা ক্যামেরার আশেপাশে অন্য কোনো খুবই অতি প্রয়োজনীয় গিয়ারগুলোও আমরা আমাদের সাথে রাখি নাই। সো এটা সবসময় দেখতে মনে হয়েছে কেউ একজন জাস্ট একটা ক্যামেরা দিয়ে কোনো একটা ছবি তুলতেছে। সো এই কারণে যেহেতু আমরা দাবি করি যে আমরা পুরো শুটিং সেট থেকে শুরু করে এখানে জীবন ব্যবস্থাকে কোনোভাবেই ডিস্টার্ব করি নাই। সো সেহেতু আমরা আসলে এখানে এখানে যে পারমিশনের যে ব্যাপার ছিল, হ্যাঁ মৌখিক কিছু পারমিশন আমরা হল তারপর বিভিন্ন জায়গা থেকে আমাদের নেওয়া ছিল, যেহেতু এখানকার সবগুলো স্টুডেন্টই আসলে মূলত তারা তাদের বাসায় আসলে ব্যাপারটা হচ্ছে শ্যুট করতেছে, ব্যাপারটা এরকম। সো আমাদের খুব একটা বেশি কমপ্লিকেশনে যাইতে হয় না আর কি। তো এই যে ঢাবিয়ান আকাশ হকের থেকে এখন পরিচালক আকাশ হক, এই যে দুইটা পরিচয়, আলাদা পরিচয়, এবং এই ফিল্মটা রিলিজ হওয়ার পরে আসলে আপনার বন্ধু মহল কিংবা আপনার পরিবারের মানুষজন, তাদের কি রিয়াকশন ছিল যখন আর কি প্রকাশিত হলো?
হ্যাঁ, আসলে ব্যাপারটা ইন্সপায়ারিং। সবাই একটু অবাক হয়েছে আর কি, কারণ আমরা তো আসলে অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম, আর এটা একটু এক্সপেরিমেন্টাল ছিল। তো মানে ব্যাপারটা এমন না যে মানে এটা আমরা অনেক ঘোষণা দিয়ে শুরু করছি, আমরা একটা খুব বড় কিছু করতেছি আমরা জাস্ট দেখতেছিলাম এক্সপেরিমেন্ট করতে করতে কত দূর আমরা যাইতে পারি আর কি। তো আলটিমেটলি অনেক আমাদের লাক ফেভার করে। তারপরে এখানে যে পারফর্মার আছে স্পেশালি, তারা অনেক ডেডিকেটেড ছিলেন থ্রু আউট দ্য টাইম। তো সবাই আসলে প্রজেক্টটাকে নিজের মনে করে নিয়েছিল, মানে মনে হচ্ছিল যে এটা তো সো এই কারণে আসলে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ থেকে আমরা আসলে মানে ইজিলি ওভারকাম করতে পারি আর কি। আর তো এই কারণেই ঘটনাটা আসলে ঘটে, এবং এটা যখন পাবলিশ হয় তখন ডেফিনেটলি আমার বন্ধুবান্ধবরা সবচেয়ে বেশি খুশি হয়। এখানে যারা আর্টিস্ট আছেন, পারফর্মার, তাদের জীবনের প্রথম সিনেমা এটা, অলমোস্ট 100% আর্টিস্টদের। এটা তো খুবই চমৎকার একটা ব্যাপার। হ্যাঁ, এবং আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে মানে আমি যেহেতু সিনেমা দেখতে পছন্দ করি, তো আমি তো আসলে অনেক সিনেমা দেখি, বা এটা আমার অভ্যাসের মতো, যেহেতু ফিল্ম বানাইতে গেলে এটাও একটা দরকার হয়। সো এই যে এখানে যারা অ্যাক্টিং করছে তাদেরকে তো আমি খুব পছন্দ করি, থ্রু আউট দ্য টাইম, মানে অনেক দিন ধরে আমরা একসাথে আছি একটা। সো এদেরকে আমি প্রথমবারের মতো আমি নিজে আসলে বড় পর্দায় দেখতে পারবো, মানে একটা সিনেমার মধ্যে। এই এক্সাইটমেন্টটা আমার মধ্যে খুব বেশি কাজ করছে। তো আমি নোটিস করছি যে এটা আসলে সবার মধ্যে এই এক্সাইটমেন্টটা ছিল, যে আমরা সবাই নিজেদেরকে আসলে বিগ স্ক্রিনে একটা প্রফেশনাল সিনেমার মাধ্যমে দেখতে পারবো। সো ওভারঅল তো মানে ওভারঅল এই আনন্দটা আসলে মানে এটা সম্মিলিত একটা আনন্দ আর কি আমাদের একদমই সবার। তাই। হ্যাঁ, মানে ইন্ডিভিজুয়ালি আসলে এটা অনুভব করার এটা এতটাই ওয়েটফুল যে এটা আসলে একজনের পক্ষে সম্ভব না এটাকে আসলে ধারণ করা। আমরা সবাই আনন্দটা ভাগ ঠিক করে তাই, নিয়েছি। এবং একটা মুভির প্রচেষ্টাই সবাইকে নিয়েই হয়। প্রত্যেকটা অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী সবকিছু মিলিয়ে আসলে একটি চলচ্চিত্র একটি সফল চলচ্চিত্র। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা মানে কমপ্লিট টিম ওয়ার্ক, মানে এটাতে একদমই এতে কোনো তাই। সন্দেহ আর আমার বাকি নাই অ্যাটলিস্ট। শাকিরা তামান্না, এই যে বড় পর্দায় নিজেকে দেখলেন, ইউনিভার্সিটি অফ চাংখারপুলের অভিনেত্রী, কেমন অনুভূতি হয়েছিল এবং এর পরবর্তী প্রত্যাশাটা আসলে কি এই মুভি থেকে? আচ্ছা, আমি জীবনে প্রথম হচ্ছে সিনেমা দেখি ঢাকা ইউনিভার্সিটির যে টিএসসি আমার ভাষা চলচ্চিত্র উৎসবে। ওখানে 10 একটা দিন ব্যাপী যে এই হ্যাঁ, চলচ্চিত্রগুলো থাকে। ফেব্রুয়ারি মাসে হয়। তো ফরচুনেটলি আমাদের এই সিনেমাটাও এবার ফেব্রুয়ারি মাসে আমার ভাষার চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। তো প্রথমবার জীবনে যখন সিনেমা দেখছিলাম ওখানে আমার ভাষার চলচ্চিত্র উৎসবে, তো সিনেমায় নাবিলা আপু, উনি নায়িকা ছিলেন ওই সিনেমাটায়। তো ওনাকে দেখে মনে হচ্ছিল, দর্শকের রিয়াকশন দেখে, যে আসলে কেমন লাগে এতগুলো দর্শকের মাঝে নিজেকে বড় পর্দায় দেখতে। তো আমি সেই জায়গা থেকে অনেক লাকি যে আমার ওই চিন্তাটা, প্রথমবার সিনেমা দেখে যে চিন্তাটা এসেছিল মাথায়, কেমন লাগে সেটা আমি আসলে সেই অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। আমি আসলে এখন জানি যে ব্যাপারটা খুবই সুন্দর এবং খুবই এক্সাইটিং। এটা আসলেই ভালো লাগার মতোই। এমনকি আমি নিজেও ইউনিভার্সিটি অফ চাংখারপুল দেখেছি আমার ভাষার চলচ্চিত্রে, এবং এটা খুব ঘটা করে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার হচ্ছিল যে আমাদের ক্যাম্পাসের বড় ভাই তিনি প্রকাশ করছেন, সবাই যেন দেখে বন্ধু বান্ধব নিয়ে। তো সত্যি খুব সুন্দর একটি অনুভূতি। হাফিজ বিন মুন্না, আপনি এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ অংশে ছিলেন, এবং প্রত্যেকটা মানুষ যখন একটা চলচ্চিত্রের সাথে যুক্ত থাকে তার কিছু প্রত্যাশা থাকে কিংবা অডিয়েন্সের একটা ফিডব্যাক থাকে, তো সেটা কি পাচ্ছেন সম্পূর্ণ? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের এই চলচ্চিত্রের প্রত্যাশাটাই ছিল আসলে আমরা আমাদের দেশের মানুষকে দেখাতে চাই, এবং সে কারণের জন্য কিন্তু যেটা হয় একটা চলচ্চিত্র প্রথমত হয় কি, মুক্তি পাওয়ার পরে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর চেষ্টা করে নির্মাতারা। সো আমরা সবার আগে চেষ্টা করেছি যে এইটা আমরা কিভাবে বড় পর্দায় আমরা মানুষকে দেখাতে পারি, এবং সেই চেষ্টারই সূত্র হিসেবে আমরা প্রথমত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা নমিনেটেড হয়, এবং এটা ফিপ্রিসি অ্যাওয়ার্ড, যেটা আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিক অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটা সিনেমাকে প্রতি বছর অ্যাওয়ার্ড দেয়। সো ওই অ্যাওয়ার্ডটা, বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ডটা আমরা পাই। সেখানে আমাদের প্রত্যাশার একটা পুরো প্রাপ্তি ঘটে। দ্বিতীয়ত যেটা বলছিল আমার ভাষার চলচ্চিত্র উৎসব, এবং সেখানেও আমরা হিরালাল সেন পদক, যেটা সেরা চলচ্চিত্রকে দেওয়া হয়, সেটা পাই। এবং তারপরে পার্টটা এখন যেটা গত 12 তারিখ বাংলাদেশের প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স, সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ, এবং লায়ন সিনেমাসে এটা কমার্শিয়ালি মুক্তি পায়। তো এটা আমাদের এই প্রত্যাশার এই অংশে এসে আমাদের প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে, এবং আমরা এখন আস্তে আস্তে চাই যে সারা বাংলাদেশের মানুষ এটা দেখুক, এবং এটা তাদের মতামতগুলো আসলে আমরা জানতে চাই। এটাই আমাদের আসলে প্রত্যাশা ছিল। এবং এরকম একটা সিনেমা বানানো হচ্ছে গিয়ে আমাদের যারা নতুন প্রজন্মের নির্মাতারা আছেন
তারাও আসলে এই জায়গাগুলো থেকে আমি মনে করি যে অনেক কিছু নিতে পারবে এবং গল্প বলার যে জায়গাটা, আমাদের দেশে গল্প বলার অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো ভিন্নধর্মী গল্প বলা, যেটা দর্শকরা এখন পছন্দ করছে, এখনকার প্রজন্মের দর্শকরা। তো ওভারঅল এই জায়গাগুলোতে আমরা মনে করি যে আমাদের প্রত্যাশা আর প্রাপ্তিটা আমরা ঘটাতে পেরেছি, আর সামনেও ইনশাল্লাহ পারবো আশা করছি। আচ্ছা, চলচ্চিত্রের বাইরে একটা বিষয়, আর্জেন্টিনার জার্সি পরে আছেন, সকালে আজকে আর্জেন্টিনার ম্যাচ হলো, খেলা নিয়ে যদি কিছু বলতেন, কেমন অনুভূতি কাজ করছে? আমার অনুভূতিটা আসলে, আমি রাতে ঘুমাতে পারিনি, আমার চোখের দিকে আপনি যদি তাকান, আমি আসলে টেনশনে ঘুমাতে পারিনি, কারণ এটা মেসির সম্ভবত শেষ বিশ্বকাপ, আর আমি আর্জেন্টিনার খুব ডাই হার্ট ফ্যান। আমাদের চানখারপুল ইউনিভার্সিটির অনেক বড় একটা অংশ আছে যারা মানে চানখারপুল ইউনিভার্সিটির টিমের, তারাও আর্জেন্টিনা, কিছু হচ্ছে ব্রাজিল। সো আমরা অলরেডি কিন্তু চানখারপুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যাকার্ডে আমরা কিন্তু স্টার সিনেপ্লেক্স বা বিভিন্ন আমাদের যেসব জায়গায় প্রদর্শনী চলছে, সেই জায়গা দিয়েও আমরা কিন্তু চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর, এই বিশেষ করে এই দুই দলের সাপোর্টারদের। সেটা কি আর্জেন্টিনার ফ্যান্ডম হয়ে নাকি না, চলচ্চিত্রের আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান্ডম হয়ে দুই দলেরই ফ্যান্ডম, কারণ আমাদের এই পুরো টিমটা নিয়ে তো আমরা কথা বলি, তো এই পুরো টিমে আর্জেন্টিনা, ব্রাজিল এবং অন্যান্য দলের সাপোর্টাররাও আছে, সো আমাকে তাদের কথাও বলতে হয়। বাট আমি ব্যক্তিগতভাবে আই এম ভেরি হ্যাপি টুডে, বিকজ আজকে মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক ছিল এটা, তিনটি গোলই তার মাধ্যমে তিনটি গোলই এসেছে। তার মাধ্যমে এসেছে, এটা আমার জন্য আজকে চমৎকার একটি পাওয়া। শাকিরাত আমাকে দেখে মনে হচ্ছে না আর্জেন্টিনা ব্রাজিল, রাইট? সবুজ শাড়ি পরে এসেছে। আপনার এবার বিশ্বকাপ নিয়ে অনুভূতিটা কেমন কাজ করছে, এবং সামনে কি মনে হয় ব্রাজিল কি ড্র ব্রেক করে তারপর গোল দিতে পারবে আরো বেশি? আমি আসলে নিয়মিত ফুটবল দেখি বললে মিথ্যা বলা হবে, শুধু বিশ্বকাপের সময়ই দেখা হয়। ব্রাজিলকে ভালো লাগে। এবার এক্সপেকটেশন একটু কম, আমি জানি না, দলটা একটু অগোছালো মনে হচ্ছে। আহ, আহ, তবুও তো চাইবো বিশ্বকাপ জিতুক, প্রিয় দল, এই আর কি। আপনার সমর্থন কোন দলের প্রতি? এটা আসলে একটু কমপ্লিকেটেড। আমার ব্যক্তিগতভাবে আমি আসলে আউটডোর গেমসের প্রতি খুব একটা ইন্টারেস্টেড না। তো ফুটবলের ক্ষেত্রে আমি ফুটবলের ফাইনাল ম্যাচটা খুব এনজয় করি। সো আমি এর আগে আসলে জল্পনা কল্পনার মধ্যে মানে থাকি না যে কোন দল কেমন করবে। আর ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে হচ্ছে যে আই রাদার এনজয় যে অন্য সাপোর্টার আসলে একজন আরেকজনের সাথে কীভাবে ইন্টারেক্ট করে, রাদার দেন যে কোনো একটা পক্ষ নেওয়ার থেকে। আমার কাছে দুইটাই সেম, দুইটা আমার থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। আমি আসলে জানি না ওদেরকে মানে কোনটাকে সাপোর্ট করা উচিত, কিন্তু প্রতি ওয়ার্ল্ড কাপেই আমার মনে হয় যে নতুন দলগুলো চান্স পায়, ওগুলোর প্রতি একটা সাবকনসিয়াসলি আমি সাপোর্ট ফিল করি। আমার কেন জানি মনে হয় ওরা যদি কোনো একটা ভালো দলকে হারায় দিতে পারে বা তাহলে একটু মজা হয়। ওদের দেশে যে মানে ওদের দেশের মানুষরা যে আনন্দটা পাবে আসলে, মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তো ওই জিনিসটা আসলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সো আমি প্রতিটা বড় ম্যাচে বা আমি চেষ্টা করি যে দলটা একটু দুর্বল ওইটা যদি কোনোভাবে জিতে যায়। সো আমার সাপোর্টটা আসলে ভ্যারি করে ম্যাচ টু ম্যাচ। দুর্বল দলদের প্রতি? হ্যাঁ, কাইন্ড অফ। আমার মনে হয় যে ওরা জিতলে ওদের যে আসলে সেলিব্রেশনটা, দ্যাট ইজ মোর অথেন্টিক কাইন্ড অফ। একটা ধরেন একটা অফিস ওয়ার্ক ব্যাংকার একটা নতুন টিভি কেনার যে আনন্দ আর একটা রিক্সা চালক নতুন একটা টিভি কেনার আনন্দ সেম না। সো আপনি যদি নিজের চোখে দেখতে চান আসলে কোনটা চুজ করবেন আপনি? না, আমাদের বলতে হয় আসলে তার যে দৃষ্টিভঙ্গি কিংবা উপলব্ধি করার যে ক্ষমতাটা, সেটা এত ভিন্নতার কারণেই চলচ্চিত্রটা এত বেশি সুন্দর। আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয়েছে আর কি যে মানে জাস্ট এটা একটু ডিফারেন্ট আর কি। একটা মানে যে যারা যারা আসলে আনন্দিত হওয়ার কথা না, মানে যে ঘটনা ঘটার কথা না, ওইটা যখন ঘটে এটা দেখতে ভালো লাগে। আর আমি যেহেতু খেলাটা তো আসলে আমাদের বিনোদনের একটা পার্ট, সো খেলা মানুষ সাপোর্ট করে জাস্ট টু সার্ভ দেয়ার এন্টারটেইনমেন্ট মাইন্ড। সো আমি আমার একটু অন্যভাবে সার্ভ করি রাদার দ্যান জাস্ট সাপোর্টিং এনি ইন্ডিভিজুয়াল টিম আর কি। আচ্ছা, আবার চলে আসি চলচ্চিত্রের কথায়। ইউনিভার্সিটি অফ চাংখারপুলের একটা অন্যতম যদি টপিক ধরা হয়, সেটা ছিল স্টুডেন্ট পলিটিক্স, কিংবা এই যে শিক্ষার্থীরা যারা আসলে সাফার করে, আমরা যারা পড়াশোনা করছি বা করেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিতেও থাকে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো একটু বেশি থাকে। তো এরকম একটা টপিক যখন আপনি সিলেক্ট করলেন, তখন কি কোনো রকমের কমপ্লিকেশন ফেস করেছেন? কারণ আমরা যেটা দেখি আমাদের দেশের কনটেক্সটে চলচ্চিত্রের সাবজেক্টগুলো খুব বেশি বিনোদনমূলক থাকে, হয়তো সামাজিক সমস্যাগুলো সম্পূর্ণভাবে সব ফিল্মে উঠে আসে না। তো সেই জায়গা থেকে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, প্রথম থেকে ডেফিনেটলি আমি যখন স্ক্রিন প্লে লেখা শুরু করি তখনই আমার মনে হচ্ছে এখানে আসলে মানে এইটা যদি আমরা যেই বক্তব্য বলতে চাই ওটা যদি আসলে স্ট্রেট ফরওয়ার্ড না বলি, তাহলে যদি অন্য কিছু বলি বা একটু কম্প্রোমাইজ করি, তাহলে এত কষ্ট করা আসলে
মানে হয় না। তা কিন্তু আবার ওগুলো বলতে গেলেও আসলে আমাদের এখন কীভাবে বলা যায়, এগুলো তো ডিরেক্ট আসলে কেউ যদি বলে যে আমাকে অফেন্ড করা হয়েছে তাহলে অবশ্যই আমাদের লাইবিলিটি নিতে হবে, কারণ মানে এটা তো আসলে মানে আপনি কারোই আসলে কারো রাইট নাই যে অন্য কোনো কাউকে অফেন্ড করার। সো আমরা অনেক দিন চিন্তা করি আর কি, আমাদের পুরো স্ক্রিপ্ট রাইটিংয়ের মধ্যে আসলে আমরা টেকনিক্যালি কোনো ইন্ডিভিজুয়াল দল অথবা পলিটিক্যাল গ্রুপ অথবা কোনো ইউনিভার্সিটি মানে নাথিং আমরা মানে ইন্ডিকেট করার চেষ্টা করছি, এবং আমরা এটাকে খুব বেশি ইউনিভার্সাল রাখার চেষ্টা করছি পুরো বক্তব্যটাতে। আমাদের মূল বক্তব্য ছিল সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করা, আর এই সিস্টেমটা আসলে যে কেউ তার নিজের স্বার্থে ইউজ করতে পারে। এখন কে করবে বা কারা করেছিল বা সামনে কারা করবে তাদেরকে আমরা জানি না, কিন্তু তাদেরকে চিনতে হলে এই সিনেমার মাধ্যমে চেনা যাবে। এটা যে কেউ হতে পারে, এমনও কেউ হতে পারে যারা এখনও বাংলাদেশে জন্মই গ্রহণ করে না, অথবা 50 এই কালচার যদি চলতে থাকে তাহলে হয়তো গতকালকে যে শিশুটা জন্মগ্রহণ করছে ও 30 বছর পরে ও ইউনিভার্সিটিতে থেকে পাশ করে ও পলিটিক্সে যখন রেগুলার পলিটিক্স করবে, তো এগুলো এইভাবে চলতেই থাকবে আর কি। সো ওই জায়গাটায় আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল যে মানে অ্যাটলিস্ট কেউ আমাদেরকে বলতে পারবে না যে উই ফিল অফেন্ডেড। সো যেহেতু আমরা এটা যদি না বলতে পারি তাহলে আমরা আমাদের একটু রাশ রিয়েলিটিটা আমরা আমাদের মতো করে আমাদের মনে হচ্ছে এখন বলতে পারি আর কি। আর দ্বিতীয়ত আপনি যখন আসলে মানে সামথিং ডিফারেন্ট অথবা যে নতুন অ্যাপ্রোচকে কিছু বলার চেষ্টা করবেন, তখন এইটা আসলে একটু রিস্ক তো থাকেই, এবং কিছু ব্যাকল্যাশ আসলে চলেই আসে। হ্যাঁ ওইটা তো থাকেই, এবং ওইটাকে আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা তো আসলে তাহলে মানে ইউ ক্যান মানে গ্রো একদমই তাই। ইমপ্রুভ করতে হলে আমাদের আসলে একটা কনসার্ন আছে সোসাইটি নিয়ে, ইন ওয়ান সেন্স খুব হয়তোবা অনেকের মতো খুব গাঢ় না, কিন্তু স্টিল আমরা ফিল করি যে যদি একটু চেঞ্জ হয় মানে অন্যদের মতো। অনেক দেশ আছে পৃথিবীতে যারা আসলে অত্যন্ত উন্নত জীবনযাপন করে, এই কারণে যে ওদের সম্পদ বেশি বা ওদের সম্পদের কথা বললে বা ন্যাচারাল ফ্যাসিলিটির কথা বললে আমাদের এই সাবকন্টিনেন্ট অনেক উপরে। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে আমাদের যে রিসোর্স আছে এই যে এখানে মানে আপনি যে কোনো জায়গায় ফসল হয় এই এরিয়ার মধ্যে, তারপরে আপনি যে কোনো জামা পরে আপনি রাস্তায় বেরোতে পারবেন, কিন্তু ইউরোপের অনেকগুলো দেশ আছে যেখানে হচ্ছে আপনি জাস্ট হ্যাভি ড্রেস আপ ছাড়া আপনি বাইরে 5 মিনিট থাকতেই পারবেন না। মানে এটা মূলত ন্যাচারাল ডিজাস্টারের মতো। বাসা থেকে বের হলে আপনার ফ্রস্ট বাইট আপনার হাতেই হয়ে যেতে পারে বরফে। এইসব জায়গার মানুষজন আসলে তাহলে ওদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এত উন্নত কেন আসলে? ঠিক তাই, মানে আসলে অনেক রকমেরই কমপ্লিকেশন থাকে, তো বিষয়গুলো আরো সমাধান মানে হোক। এইগুলো আমরা কম্পেয়ার করে আমরা জাস্ট বুঝতে পারছি যে আমাদের এখন আসলে মানে স্পেড বলা হয়েছে আর কি, যেটা সত্যি এটা না বললে আসলে আমরা পিছাইতেই থাকবো। ঠিক তো কেউ তাই। একজনের রিস্ক নেওয়া দরকার। আমরা চাংখারপুলের আরেকটি ট্রেলার দেখে আসবো দর্শক, চলুন দেখে আসি। কিসের অভাব তোমার? প্রতি মাসে তোমাকে টাকা দেই এই রাজনীতি ফাজনীতি করার জন্য। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আপনি নিজেও এখানে অভিনয় করেছেন। হ্যাঁ আমরা সবাই অভিনয় করছি আসলে আপনার আমাদের টিমে। ফিল্মের ডিরেক্টর কিংবা এই কাজগুলোর বাইরে অভিনেতা হিসেবে কেমন অভিজ্ঞতা ছিল? না এখানে আসলে এখানে আসলে ওইভাবে আমরা যেভাবে ডিজাইন করছিলাম এখানে আসলে কেউ তো অভিনয় করে নাই, সে জাস্ট তার নর্মাল একটা লাইফ লিড করছে আর কি এখানে আর এখানে অনেকগুলো আসলে ছোট ছোট ক্যারেক্টারের প্রয়োজন ছিল। তো ওই ক্যারেক্টারগুলো আসলে আমি একজন অভিনেতা না, মানে বাস্তবিক অর্থে আমরা সবাই অভিনেতা, আমরা প্রতিনিয়ত অভিনয় করি সবার সাথে, কিন্তু ক্যামেরার সামনে অ্যাটলিস্ট মানে যে আই এম নট গুড অ্যাট ইট। তো ওইখানে খুবই ছোট একটা টাইম ছিল 30 সেকেন্ডের মতো। সো আমার মনে হলো যে এখানে আসলে সত্যি কথা বলতে আমাদের যে মানে ওই ক্যারেক্টারটা যে করার কথা ওকে লাস্ট পর্যন্ত ট্র্যাক করা যায় নাই। সো আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত আচ্ছা করেই ফেলি আর কি অল্প একটু। বাহ, বিষয়টা আমরা চাইবো সামনে আপনি আরো অভিনয় করে অভিনেতা হয়ে আমাদের সামনে আসুন এবং মুভি নিয়েও আরো কাজ করুন। এটা খুব শাকিরা তামান্নার কাছে জানতে চাই, পরিবারের অবশ্যই একটি চমৎকার রিয়াকশন ছিল যখন আপনাকে বড় পর্দায় দেখলো। আপনার অনুভূতি তো ভালো লাগার ছিলই, কিন্তু প্রত্যেকটা মুভিতে মানুষ যখন কাজ করে তার নিজের কিছু এক্সপিরিয়েন্স হয়তো সামনের জীবনে কাজে লাগে। তো এই মুভিটা করার ক্ষেত্রে আপনার
পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কালচারটা কিংবা যেই মেটাফরিক মেসেজগুলো ছিল এগুলো আসলে কতটুকু ফলপ্রসূ মনে হয়েছে? আসলে আমি এখানে অভিনয় যতটুকু না করেছি তার পেছনে হচ্ছে আমাদের টিমটা অনেক ছোট, তো তো আমরা যারা অভিনেতা ছিলাম তাদেরও প্রোডাকশনের সবকিছু অনেক কিছুই দেখতে হয়েছে, ম্যানেজ করতে হয়েছে। তো এই সিনেমাটা থেকে যেটা আমার সবচেয়ে বড় শিক্ষা বা পাওয়া সেটা হচ্ছে যে আপনার প্রতিবন্ধকতা আছে বলেই যে আপনি থেমে যাবেন, যে আপনি বসে থাকবেন, যে কখন আপনার প্রপার রিসোর্সেস হবে তখন আপনি এক্সিকিউট করতে যাবেন। তো এই জিনিসটা করা উচিত না। ওই যে আপনার যতটুকু আছে ততটুকু নিয়েই কাজ শুরু করে দেওয়া, এবং কাজ শুরু করলে কখনো না কখনো গিয়ে এবং আপনি সেটা করতে থাকলে শেষ হয়ে যাবে। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই সিনেমা থেকে আমার সবচেয়ে বড় পাওয়া বা শিক্ষা, আমি বলবো এটাই যে কাজ করে যাওয়া, প্রতিবন্ধকতার কথা মাথায় না নেওয়া, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ঠিক ছিল। তাই, এবং আমরা আমাদের বিনোদন অঙ্গন থেকে একটি সঠিক সুন্দর বার্তাই নিতে চাই, যাতে করে আমাদের সমাজের যে মানুষগুলো রয়েছে, শিক্ষার্থী হোক কিংবা সাধারণ মানুষ, তারা যেন খুব সুন্দর একটি মেসেজ পায়। এবং বর্তমানে দেখা যায় যে বাংলাদেশের যে চলচ্চিত্রগুলো হচ্ছে এবং আমাদের জেনারেশন পছন্দ করছে, বেশিরভাগই আসলে এই যে সামাজিক সমস্যাগুলো ভিত্তিক কিংবা কোনো একটা সুন্দর বার্তা দেওয়ার জন্যই আমাদের কাছে ফিল্মগুলো আসে এবং আমরা সেগুলো এনজয় করি। একটা সময় ছিল অ্যাকশন ফিল্মের প্রতি মানুষের অনেক বেশি ভালোবাসা ছিল কিংবা একটা আগ্রহ ছিল, কিন্তু এখন এই ধরনের স্টোরি লাইন যে মুভিগুলো আছে সেগুলোতেও মানুষের অনেক অনেক চাহিদা রয়েছে এবং হাউসফুল। হ্যাঁ, বড় পর্দায় ইউনিভার্সিটি অফ চাংখারপুল, তো এই যে বড় পর্দায় আপনার কাজ, এই কাজগুলোর ধারাবাহিকতা কি সামনেও থাকবে কিনা? ডেফিনেটলি থাকবে, এবং আমাদের প্রাপ্তির কথা একটু আগে বলছিলাম, এটা একটা বড় প্রাপ্তি। আমরা আসলে এই যে পুরো টিমটা, আমরা জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ আমরা সবাই মিলেই করেছি, এবং এটা আমাদের সামনের কাজগুলোকে আরও বেটার কিছু কাজ দেওয়ার জন্য এটা একেবারে খুবই একটা হেল্পফুল টুলস হিসেবে আমাদের জন্য কাজ করবে। এবং এই ধরেন পুরো স্ক্রিপ্ট থেকে স্ক্রিন জার্নির যে এই যে পুরো জার্নিটা, এই জার্নিটা আমাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় নিয়ে গেছে, যে আসলে আমরা অনেকেই ভাবি বাংলাদেশের চলচ্চিত্রে যে চলচ্চিত্র নির্মাণ করতে হলে অনেক বেশি টাকার দরকার হয়, অনেক বেশি রিসোর্সের দরকার হয়। আমার মনে হয় না একদম, কারণ এই কাজটা করার পরে আমরা যেটা ফিল করতে পারছি যে আমরা ঘর থেকে বের হলেই আসলে কিন্তু আপনি যখন রাস্তায় বের হবেন তখন দেখবেন যে অসংখ্য স্টোরি, অসংখ্য গল্প আপনার আশেপাশে দিয়ে যাচ্ছে, এবং আশেপাশে অসংখ্য গল্প তৈরি হচ্ছে নতুন। সেই গল্পগুলো আসলে আমরা ফুটিয়ে তুলতে চাই একদমই তাই, মানে চলচ্চিত্রের আমাদের মাধ্যমে। আশেপাশের যে কাহিনীগুলো সেগুলো আমরা পর্দায় খুব একটা এবং আনতে পারি না। চলচ্চিত্র হচ্ছে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেস্ট মিডিয়াম, যেটা মাধ্যম, যেটা আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং মানুষকে নাড়া দিতে পারেন। অনেক সুতরাং অনেক আমরা অনেক ধন্যবাদ। ভালো কাজ করতে চাই খুব ভবিষ্যতে, সুন্দর অভিজ্ঞতা আপনাদের সহযোগিতা আশা করছি। আমরাও তাই আশা করি ইউনিভার্সিটি অফ চাংখারপুল একটি সাকসেসফুল মুভি হোক। আমাদের শিক্ষার্থীরা যারা আছেন, যারা দর্শক আছেন, দেশের এবং দেশের বাইরে যারাই দেখছেন, সবাইকে অনুরোধ করব আপনারা হলে গিয়ে ইউনিভার্সিটি অফ চাংখারপুল দেখে আসুন। ফিল্মের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে একটি সুন্দর বার্তা ছড়ায়। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও দেখা হবে আবারও কোনো তারকা কথনে। তারকার সাথে তারকা কথনে।